দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে ইতিমধ্যেই আমরা ভাষাবিজ্ঞানের চর্চা শুরু করে দিয়েছি। আমাদের প্রথম ভিডিওতে ভাষাবিজ্ঞানের যে প্রথম পাঠ সেটা আমরা সমাপ্ত করেছি। তবুও যারা বিস্তারিতভাবে জানতে চায় তাদের জন্যে তো ওই ভিডিওটা রইল, তোমরা দেখে নেবে। আর তবুও আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্যে এগুলো কয়েকটা পয়েন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকে আমাদের যে পাঠ সেটা হচ্ছে ভাষাবিজ্ঞানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব প্রথম ভিডিওতে রয়ে গেছে, দ্বিতীয় পর্ব এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো আমরা যেটা এখনও পর্যন্ত ভাষাবিজ্ঞান সম্বন্ধে জেনেছি সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান কী, ভাষার গঠন, প্রকৃতি ও পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চাকেই বলা হয় ভাষাবিজ্ঞান। আর ভাষাবিজ্ঞানের যে আলোচ্য বিষয় সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ভাষা নয়, বাংলা, ইংরেজি অথবা সংস্কৃত অথবা হিন্দি এরকম একটা বিষয় নয়। সমগ্র মানব জগতের বিশ্বে যত মানব গোষ্ঠী আছে সবারই ভাষা এই ভাষাবিজ্ঞানের আলোচ্য। আর ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক, ভাষার সম্পর্কে মানুষের মনের সম্পর্ক, ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, ভাষার সঙ্গে শিক্ষার সম্পর্ক, ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এমনকি কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ভাষার সঙ্গেও এই যে মানুষের ভাষার সম্পর্ক, এ সবই হচ্ছে ভাষাবিজ্ঞানের আওতাভুক্ত। এখন আমরা তারপরে যেটা করেছিলাম, ভাষাবিজ্ঞানকে তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, দ্বিতীয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, আর তৃতীয় যে ভাগটা সেটা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তো আগের ভিডিওতে তুলনামূলক ভাষাবিজ্ঞান এবং ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আমরা চর্চা করেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা পড়ব বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তো তার আগে ওই দুটো আরেকবার মনে করিয়ে দিই, মূল পয়েন্ট যেগুলো, মূল বিন্দু যেগুলো। তুলনামূলক ভাষাবিজ্ঞানে আমরা কি চর্চা করি না, সমগোত্রজ বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করি। আর তুলনা করার পর এরা কোন মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে সেই মূল উৎস ভাষার আমরা পুনর্নির্মাণের চেষ্টা করি। এটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল বিষয়। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে আমরা কি করেছি না, আমরা এটাই করি যে ভাষার যে ধারাবাহিক রূপান্তরের মাধ্যমে বর্তমান রূপ এসেছে সেই ধারাবাহিক রূপান্তরকে আমরা চর্চা করি, তাই নিয়ে আলোচনা করি। আর এই যে ভাষার বিবর্তনের মাধ্যমে ভাষার যে রূপান্তর হলো, এইটা কেন হলো, ভাষার মধ্যে বিভিন্ন যে পদ্ধতি, ধ্বনি পরিবর্তন, এগুলো কেন হলো, এই কারণটাও কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে আমরা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আওতার মধ্যে আমরা আলোচনা করি। যেমন হস্তি ছিল একটা সময়, আমরা সেটা আজকের দিনে আমরা হাতি শব্দটা পেয়েছি। হস্তি এবং হাতি দুটোই বাংলা ভাষায় আছে। তো হস্তি থেকে হাতি এই যে রূপান্তরটা হলো, এটা কেন হলো, এর পিছনে তো কারণ থাকবে। আমরা পড়েছি যখন তদ্ভব শব্দ, তখন পড়েছি এভাবে হয়েছে, কিন্তু কেন হয়েছে এটাও কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। এরপর আমাদের পড়তে হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়েও চর্চা করে না, অতীত নিয়েও কোনো আলোচনা করে না। কি করে না, সমকালে প্রচলিত যে ভাষা, আজকে এই পশ্চিমবাংলার বুকে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা ব্যবহার করি, বাংলা ভাষায় গান গাই, বাংলা ভাষায় পড়াশোনা করি, অর্থাৎ আমাদের এই সময়ে পশ্চিমবাংলায় বাংলা ভাষা প্রচলিত। তো এই যে প্রচলিত যে ভাষা, তার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে।
তো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল এটা একেবারেই বিংশ শতকের প্রথমের দিকে শুরু হয়েছিল ইউরোপে, পরবর্তীকালে আমেরিকায় এটা চর্চা হতে থাকে এবং এখন সারা পৃথিবী জুড়েই এটা চর্চা হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই। আমাদের বাংলা ভাষার তো অতীত নিদর্শন আছে, আমরা চর্যাপদ পেয়েছি, আরও অনেক পরে এসে আমরা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছি, তারও পরে আমাদের সব একের পর এক বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে মঙ্গলকাব্য ইত্যাদি সবই আছে। এছাড়াও কিছু দলিল দস্তাবেজ পুরনো দিনের সেগুলোও আমাদের আছে, কিন্তু অনেক ভাষা আছে যাদের কোনো অতীত নিদর্শন নেই, অথবা অনেক ভাষা আছে যেগুলো মুখে কথা বলা হয় কিন্তু তাদের এখনো পর্যন্ত সেগুলো লিপিবদ্ধ হয়নি। তো সেই সব ভাষার আলোচনার ক্ষেত্রে এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। তো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় প্রধানত 5টি। তো আমরা তার মধ্যে প্রথম দুটোকে গ্রুপিং করে নিয়েছি, একটা শ্রেণীর মধ্যে রেখেছি, কারণ দুটোর মধ্যে অনেক সাদৃশ্য আছে। তাই ধ্বনিবিজ্ঞান এবং ধ্বনিতত্ত্বকে আমরা একটা গ্রুপ হিসেবে ধরেছি। তাহলে সেই হিসেবে তোমাদের বইয়ে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় 4টি: ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় রূপতত্ত্ব, তৃতীয় শব্দার্থতত্ত্ব, তৃতীয় বাক্যতত্ত্ব এবং চতুর্থ শব্দার্থতত্ত্ব। কিন্তু আরেকটু নিখুঁতভাবে যদি বলি তাহলে ধ্বনিবিজ্ঞান এবং ধ্বনিতত্ত্বের মধ্যে পার্থক্য আছে কিছু। তো সেই কারণে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বিষয় হচ্ছে 5টা: ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। এই সব নিয়েই আমাদের বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চা করে। তো আমরা এই যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের যে উপাদানগুলো বললাম 5টা, তো এই 5টার এক কথায় যদি বলতে হয় এই 5টা কী জিনিস না, ধ্বনিবিজ্ঞান হচ্ছে ধ্বনি সমষ্টির উচ্চারণ বিশ্লেষণ করা। আমি যখন মা বলছি তখন ম একটা স্বরবর্ণ রয়েছে, স্বরধ্বনি, বর্ণ নয়, উচ্চারণের সময় হয় ধ্বনি, স্বরধ্বনি, এবং আ একটা রয়েছে, ম রয়েছে ব্যঞ্জন ধ্বনি এবং আ রয়েছে স্বরধ্বনি। তাহলে মা আসলে একটা ধ্বনি সমষ্টি। যখন তোমরা বলো স্কুল, দন্তস্ব ক হ্রস্ব ল উচ্চারণ করার সময়, তাহলে এর মধ্যে 4টে ধ্বনি রয়েছে, অতএব স্কুল আদতে একটা ধ্বনি সমষ্টি। তো ধ্বনি বিজ্ঞান এই ধ্বনি সমষ্টির উচ্চারণ বিশ্লেষণ করে। ধ্বনিতত্ত্ব কী করে না, কোনো নির্দিষ্ট ভাষার বিভিন্ন ধ্বনির যে বৈশিষ্ট্য রয়েছে সেই ধ্বনির বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। আর রূপতত্ত্ব চর্চা করে শব্দের গঠন, বাক্যতত্ত্ব বিশ্লেষণ করে বাক্যের গঠন, এবং শব্দার্থতত্ত্ব শব্দের অর্থকে বিশ্লেষণ করে। আশা করি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বিভিন্ন উপাদান সম্বন্ধে তোমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হলো। এখন ভাষাকে আমরা যদি একটা জীব দেহের সঙ্গে তুলনা করি, জীবন্ত জীব দেহের সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখা যায় যে আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এদের প্রত্যেকের কাজ আলাদা। চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, পাকস্থলীর কাজ হজম করা, অন্ত্রের কাজ মূলত সেই পুষ্টিদ্রব্য শোষণ করে শরীরে পাঠানো। তো এরকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন কাজ রয়েছে, কিন্তু সব মিলিয়ে সেটা শরীরের কাজটাই করছে। ঠিক একইভাবে এই ভাষাবিজ্ঞানে মানে ভাষাকে যদি আমরা মানব দেহের সঙ্গে তুলনা করি, জীবন্ত দেহের সঙ্গে তুলনা করি,
তো ভাষাবিজ্ঞানেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন ধ্বনি রয়েছে, ধ্বনি সমষ্টি রয়েছে, শব্দ বাক্যের রূপ রয়েছে, পদ রয়েছে, বাক্য রয়েছে। এদের প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কাজ, কিন্তু সবাই মিলে ভাষাবিজ্ঞানের কাজটাই সম্পন্ন করছে। এটাই হচ্ছে মানবের দেহের সঙ্গে ভাষাবিজ্ঞানের একটা সাদৃশ্য, আমরা এটা লক্ষ্য করেছি। তো এখন এই যে তোমাদের তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, এটা তো হলো বিভিন্ন শাখা। এরপর এই যে ভাষাবিজ্ঞানের মধ্যে আবার আমরা অন্যভাবে একটু বিচার করতে পারি, ওই তিনটাকে আবার এক করে দিচ্ছি, তিনটে মিলে আবার ভাষাবিজ্ঞান এরকম আমরা করছি। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাবিজ্ঞানকে আবার দুভাগে ভাগ করা যায়। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন দিক যে সম্পর্কিত, সেই ভাষার সঙ্গে সম্পর্কিত দিকগুলিও আলোচনা করা। ভাষা কিন্তু আদতে একটি জটিল বিষয়। সেই ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার রহস্যকে উন্মোচন করা, সেটাই হচ্ছে ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। তাহলে একদিকে আমরা ভাষা নিয়ে চর্চা করব, অন্যদিকে ভাষার সঙ্গে সম্পর্কিত মানব জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব। মানে আলোচনার দুটো দিক খুলে গেল। এই দুটো দিককে আমরা দুটো নাম দিয়েছি। যেটায় শুধুমাত্র ভাষা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, আর মানব জীবনের নানা দিকের সঙ্গে ভাষার যে সম্পর্ক, এইটা আমরা যে দিকটায় আলোচনা করছি, যে শাখাটায় আলোচনা করছি, তাকে বলছি ফলিত ভাষাবিজ্ঞান। এখন ফলিত ভাষাবিজ্ঞান কিন্তু প্রধান ভাষাবিজ্ঞানের উপরেই নির্ভরশীল। প্রধান ভাষাবিজ্ঞানের যত উন্নতি হবে, ফলিত ভাষাবিজ্ঞানও তত আরও বেশি ব্যাপক হবে। তো আমরা জানলাম, তাহলে ভাষাবিজ্ঞানের প্রায়োগিক দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে এর দুটো শাখা, একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, আরেকটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। এখন প্রধান ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে, মনে রাখবে, ভাষার কেন্দ্রীয় চরিত্র, ভাষার বিন্যাস এবং ভাষার গঠন প্রণালী। তাহলে প্রধান ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে কি আলোচনা করছি? ভাষার কেন্দ্রীয় চরিত্র, ভাষার বিন্যাস এবং ভাষার গঠন প্রণালী। আর ফলিত ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আমরা চর্চা করছি ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে বিদ্যা চর্চার বিভিন্ন দিকের যে সম্পর্ক। তাহলে প্রধান ভাষাবিজ্ঞান ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং গঠন প্রণালী আলোচনা করছে, আর ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করছে যে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক। এছাড়াও ফলিত ভাষাবিজ্ঞান আর যেটা করে, বিভিন্ন ক্ষেত্রে ভাষার প্রয়োগ, অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। তো প্রধান ভাষাবিজ্ঞান যেটা আলোচনা করে বললাম, ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী। তো ফলিত ভাষাবিজ্ঞান মানে ভাষার যে কেন্দ্রীয় বিন্যাসটা আলোচনা করছে, কেন্দ্রীয় চরিত্র আলোচনা করছে, গঠন প্রণালী আলোচনা করছে, সেটা প্রধানত 5টা দিকে করে, 5টা শাখায় করে। কি কি? যার কথা আমরা আগেই পড়েছি: ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। আর ফলিত ভাষাবিজ্ঞান যেটা করে সেটা হচ্ছে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক বললাম। তো সেই কারণে দেখো, মানুষ তো সমাজবদ্ধ জীব, আর একমাত্র মানুষেরই ভাষা আছে। অন্যান্য প্রাণী যদিও অল্প বিস্তর কিছু কিছু অর্থহীন কিছু শব্দের মাধ্যমে
নিজেদের কিছু অভিব্যক্তি প্রকাশ করতে পারে সীমিত আকারে, কিন্তু তাদের কোনো ভাষা নেই। তো মানুষেরই ভাষা আছে এবং মানুষ সমাজবদ্ধ জীব। তাহলে মানুষের সমাজের সঙ্গে মানুষের ভাষার যে সম্পর্ক, এইটা ভাষাবিজ্ঞানের যে শাখায় চর্চা করা হয় তাকে বলা হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞান। এখানে ভাষাবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের একটা সম্পর্ক থেকে যাচ্ছে, সেটাই আলোচনা করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, তাই নিয়ে চর্চা করা হচ্ছে। তাই সমাজবিজ্ঞান এবং ভাষাবিজ্ঞান দুটো নাম থেকে শব্দ নিয়ে আমরা যে শব্দটা তৈরি করেছি সেটা হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞান। আচ্ছা, দ্বিতীয়ত, মানুষের মন নামে যে একটা বস্তু আছে এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য। আর আমরা আমাদের মনের ভাবটা কিন্তু ভাষার মাধ্যমেই প্রকাশ করি। তো সেই জন্যে মনোবিজ্ঞানের সঙ্গে ভাষাবিজ্ঞানের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে মানুষের মনের গতি প্রকৃতি এবং মানুষের মনের নিজস্ব প্রকৃতি, এর সঙ্গে মানুষের ভাষার সম্পর্ক ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে মনোবিজ্ঞান যুক্ত ভাষাবিজ্ঞান সমান মনোভাষাবিজ্ঞান। এরপর 3 নম্বরে এসে যাও। আমরা ইতিমধ্যেই মাধ্যমিকে আমরা স্নায়ুতন্ত্র পড়েছি এবং সেখানে আমরা দেখেছি মানুষের মস্তিষ্কের গঠন অত্যন্ত জটিল এবং মানুষের মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়ার যে মূল নায়ক তার নাম হচ্ছে স্নায়ু। প্রচুর স্নায়ু কোষ মিলে আমাদের মস্তিষ্কে স্নায়ুতন্ত্র গঠন করে। তো তাহলে এই যে মানুষের স্নায়ুতন্ত্রের সঙ্গে স্নায়ুতন্ত্রের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে ভাষাবিজ্ঞানের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ুবিজ্ঞান নিউরোলজি এবং ভাষাবিজ্ঞান লিঙ্গুইস্টিক্স একসঙ্গে মিলে হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। আর এরপরে 4 নম্বরে নৃভাষা বিজ্ঞান। নৃ শব্দটা হচ্ছে, নৃ শব্দের মানে মানুষ, নর। নর মানে মানুষ, তোমরা সংস্কৃতে পড়েছ। এই নৃ কথাটাও সংস্কৃত কথা, যার অর্থ হচ্ছে মানুষ। তো নৃতত্ত্ব বিজ্ঞান বা নৃবিজ্ঞান নামে বিজ্ঞানের একটা শাখা আছে। সেখানে আলোচনা করা হয় মানুষের বিবর্তন, অর্থাৎ মানুষ কি করে মানুষ হলো। তো মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষারও তো বিবর্তন হয়েছে। প্রথম আদিম মানুষ সে তো বন্য পশুদের মতোই সীমিত কয়েকটি শব্দের মধ্য দিয়ে তার ভাব প্রকাশ করত। আর আজকের আধুনিক মানুষ অনেক পরিশীলিত ভাষার মাধ্যমে একে অপরের সঙ্গে কমিউনিকেট করে, সম্পর্ক সাধন করে। তো নৃবিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের ভাষাবিজ্ঞানেরও ফলে একটা গভীর সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাও আলোচনার বিষয় হওয়া উচিত। তাই ফলিত ভাষাবিজ্ঞানে নৃবিজ্ঞানের সঙ্গে ভাষাবিজ্ঞানের যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা শাখায় আলোচনা করা হয় এবং সেই শাখাটার নাম দেয়া হলো নৃভাষা বিজ্ঞান। এরপর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই, যে বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে ভাষার উপযুক্ত প্রয়োগ, সুন্দর প্রয়োগ, সফল প্রয়োগ অত্যন্ত জরুরি। যেমন ধরো, অন্যান্য বিষয়ের উদাহরণ ছেড়েই দিলাম, অঙ্ক করতে গেলেও তোমাকে ভাষার উপর দখল তোমার থাকতে হবে। কাকে বলে সমানুপাত, কাকে বলে ব্যস্তানুপাত, এটা তোমাকে জানতে হবে। কাকে বলে সমান্তর প্রগতি, কাকে বলে গুণোত্তর প্রগতি, এটা তোমাকে জানতে হবে। তো ফলে বিদ্যাচর্চার বিভিন্ন দিকের সঙ্গে ভাষার একটা সম্পর্ক রয়েছে। আমি ওটা ছেড়েই দিলাম।
যেটা সম্পর্ক খুব ঘনিষ্ঠ, আমি সেই জায়গাটা ধরছি, অত্যন্ত ঘনিষ্ঠ যেটা, সেই জায়গাটা ধরছি, সেটা হচ্ছে ভাষার সঙ্গে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে সাহিত্য। তো সাহিত্যের যে সম্পর্ক ভাষার, আমরা দেখব যে একই বিষয়ের উপর যদি আমি কিছু একটা লিখি আর সেই বিষয়ের উপর তোমরা যদি 10 জনে লিখো একই বিষয়ের উপরে, দেখা যাবে আমাদের 11 জনের লেখার যে শৈলী অর্থাৎ স্টাইল 11 রকমের, একজনের সঙ্গে আরেকজনের মিলছে না। আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র কারো লেখা যদি পড়ি, লেখকের নামটা যদি না থাকে, সেই বইটার নামটা যদি না থাকে, পাতাগুলো যদি উড়িয়ে দেওয়া হয়, তবু আমরা আন্দাজ করতে পারবো যে এটা সম্ভবত বঙ্কিমচন্দ্রের লেখা বা এটা সম্ভবত রবীন্দ্রনাথের লেখা। কেন না, তাদের প্রত্যেকের একটা নিজস্ব শৈলী, স্টাইল, ঘরানা আছে। তো এই যে ভাষার সঙ্গে সাহিত্যের এই সম্পর্ক, এটা ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় সেই শাখাটার নাম হচ্ছে শৈলী বিজ্ঞান। শৈলী মানে স্টাইল, শৈলী মানে ঘরানা। তাহলে ভাষার মাধ্যমে সাহিত্য তৈরি হচ্ছে, তার যে স্টাইল সেইটাকে বলা হচ্ছে শৈলী বিজ্ঞান। আবার আরেকটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি, তোমরা বইয়ে দেখতে পাবে, যে ভাষার এবং সাহিত্যের ভাষা ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে অভিধান। যখন আমরা কোনো কিছু লিখতে যাই আর ঠিক উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না, তখন অভিধান আমাদেরকে সাহায্য করে। অথবা ধরো কোনো একটা অন্য ভাষা থেকে আমি আমার মাতৃভাষায় কোনো একটা বিষয় সুন্দরভাবে অনুবাদ করব, তো তার মধ্যে যেন সাহিত্যিক গুণ থাকে। সেক্ষেত্রে আমি যে শব্দটা আমার মাথায় আসছে, আমি এর চাইতেও একটু ভালো শব্দ খুঁজছি যে ওই ভাবটা প্রকাশ করবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু অস্ত্র হচ্ছে অভিধান। তো বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণ করার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের অবদান তুমি অস্বীকার করতে পারো না। ফলে ভাষাবিজ্ঞানের মানে ফলিত ভাষাবিজ্ঞানের যে শাখায় অভিধান তৈরির ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয়, তার নাম হচ্ছে অভিধান বিজ্ঞান। তাহলে আমি এখানে লিখেছি 5টা, এর সঙ্গে তোমাদের যোগ করতে হবে আরেকটা 6টা। কি কি? সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান, এটা আমি লিখেছি। তার সঙ্গে তোমাদেরকে যোগ করতে হবে অভিধান বিজ্ঞান। তো এখন আমরা আলোচনা করব যে প্রথম যে ভাগটা ফলিত ভাষা বিজ্ঞানের, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওনি, এই মাত্রই আমরা চর্চা করলাম সমাজ ভাষা বিজ্ঞান। তো সমাজ ভাষা বিজ্ঞানের কাজ কি? না, এর কাজ হচ্ছে ভাষা ও সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা আলোচনা করা। ভাষা ব্যবহারের ভিন্নতা আমরা দেখতে পাই জাতি, শ্রেণী, পেশা, লিঙ্গ, অঞ্চল ইত্যাদির উপর ভিত্তি করে এই ভিন্নতা আমাদের চোখে পড়ে। তো ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, দুটোই আছে। সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে আর ভাষা কিভাবে সমাজে কাজ করছে, একে অপরের উপরে যে প্রভাব, সেটাই হচ্ছে ভাষাবিজ্ঞানের মানে সমাজ ভাষা বিজ্ঞানের চর্চার বিষয়। তাহলে এক কথায় যদি বলি, তাহলে সমাজবিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের আলোচনা। আবার দেখো, সমাজে বিভিন্ন জাতির, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার, বিভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে ভাষার ব্যবহারে পার্থক্য দেখা যায়।
এবং আরও ভালো করে আমরা জানি বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ভাষা ব্যবহারে ভিন্নতা দেখা যায়। যেমন ধরো, আমি দুটো উদাহরণ এখানে দেবো, বা তিনটে উদাহরণ দিচ্ছি। আজকে বাঁকুড়ার লোকেরা যে বাংলা ভাষা ব্যবহার করে, বর্ধমানের লোকেরা মানে পূর্ব বর্ধমানের লোকেরা বা কলকাতার লোকেরা সেই বাংলা ভাষা ব্যবহার করে না। আবার কলকাতার লোকেরা যে বাংলা ভাষা ব্যবহার করে, আমরা যদি বাংলাদেশে চলে যাই ঢাকায়, ঢাকার লোকেরা সেই বাংলা ভাষা ব্যবহার করে না। ভাষা একই বাংলা, কিন্তু অঞ্চল বিশেষে এদের মধ্যে পার্থক্য দেখা যায়। শব্দের দিক থেকে পার্থক্য দেখা যায়, ভিন্ন শব্দ ব্যবহার করে। ব্যাকরণের গঠনরীতির দিক থেকেও, বাক্যের গঠনরীতির দিক থেকেও পার্থক্য দেখা যায়। তো ফলে অঞ্চলের ভিত্তিতে ভাষার ব্যবহারের পার্থক্য লক্ষ্য করা যায়, এবং এর উপর ভিত্তি করে আমাদের যারা ভাষাবিজ্ঞানী আছেন তারা সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলকে 5টা উপভাষা অঞ্চলে বিভক্ত করেছেন। পার্থক্য না থাকলে তো এটার প্রয়োজন হতো না। তাহলে অঞ্চল ভিত্তিতে যে পার্থক্য হয় সেটা আমরা জানি, মানে জানতে পারলাম। এবারে পেশাগতভাবে যখন কথাবার্তা বলা হয়, ধরো একজন ডক্টর যখন আরেকজন ডক্টরের সঙ্গে আলোচনা করছেন, মানে একজন চিকিৎসক যখন আরেকজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করছেন, মন দিয়ে তোমরা শুনবে তারা এমন কিছু শব্দ ব্যবহার করছেন যেগুলো আমাদের সাধারণ সমাজে প্রচলিত নয়। সেই ভাবগুলোকে প্রকাশ করার জন্যে আমাদের সমাজে শব্দ আছে, কিন্তু তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন তখন কিন্তু এই তাদের যে শব্দ ব্যবহার করা সেটার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। আইনের ক্ষেত্রে যারা কাজ করেন তারা যে ভাষাটা ব্যবহার করেন আমাদের সাধারণ সমাজে ভাষার সঙ্গে তার অনেক পার্থক্য দেখতে পাই। যেমন কালকেই একটা অর্ডার পড়ছিলাম ইংরেজিতে, ইনস্টেটমেন্ট। তো আমরা স্টেটমেন্ট কথাটা আমরা সবাই জানি, কিন্তু ইনস্টেটমেন্ট এই কথাটা আমি অন্তত জানি না, এবং আমার ধারণা 90% মানুষ এটা জানে না। কিন্তু তারপরে যখন মানেটা দেখলাম, তো মানেটা দেখার পর দেখলাম এটা পুরোপুরি একটা আইনি পরিভাষা, মানে এটা আইনের জগতের ক্ষেত্রেই ব্যবহার হয়। ফলে বিভিন্ন পেশার মধ্যে যে ভাষার ভিন্নতা রয়েছে, আমাদের সাধারণ ভাষা থেকে যে পেশাগতভাবে ব্যবহৃত ভাষা একটু আলাদা, এটা কিন্তু এখানে প্রমাণিত হলো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, দেখো আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা, যে ধর্মীয় কারণেও বাংলা ভাষার মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। যেমন যারা মুসলিম তারা জলকে বলে পানি, আর যারা হিন্দু বৌদ্ধ জৈন তারা জলকে বলে জল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে নিমন্ত্রণ, আমরা বলি নিমন্ত্রণ। আচ্ছা, আমরা গ্রামের মানুষেরা বলি নেমন্তন্ন, আবার মুসলিমরা বলে দাওয়াত। যারা একটু হাই সোসাইটি, মানে নিজেদেরকে মনে করেন যে আমাদের কোনো ধর্ম নেই, আমরা সমস্ত ধর্মের উপরে, তারা আবার ইংরেজি কথাটা ব্যবহার করেন, ইনভাইটেশন, বাংলা বলতে গিয়েই। তো ফলে ধর্মের উপরে ভিত্তি করেও ভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। এরপর হচ্ছে লিঙ্গের উপর ভিত্তি করে দেখবে কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো নারী সমাজে বেশি ব্যবহার হয়। কাউকে গালাগাল দেওয়ার সময়, মানে মহিলারা যখন ঝগড়া করে তখন যদি মন দিয়ে শোনো তাহলে দেখবে যে কিছু গালাগালি আছে যেটা নারী সমাজের একান্ত নিজস্ব। পুরুষরা কিন্তু কোনোদিনই এই ধরনের ব্যবহার করে না। আমি আর উল্লেখ করছি না, যদিও উল্লেখ করাটা দোষণীয় নয়, কারণ আমরা ভাষা বিজ্ঞান পড়ছি, আমাদের সবই জানতে হবে, দোষের নয়। তবু কেন আমি আলোচনা করছি না তার কারণটা হচ্ছে কি, এটা তোমরা সবাই জানো যে মহিলারা এমন কিছু শব্দ আলোচনা করেন যেগুলো
পুরুষরা আলোচনা মানে সেই সব শব্দগুলো ব্যবহার করেন না। যেমন মরদ, এই উদাহরণটা দেওয়াটা দোষের নয়। নিম্নবর্গের মানুষেরা, মহিলারা এটা বলেন যে আমার মরদটা তো সকালবেলাতে খাটতে বেরিয়ে গেছে, কিন্তু এটা কোনো পুরুষ এই মরদ শব্দটা ওই অর্থে আলোচনা করে না। মরদ মানে যে স্বামী, এটা নিম্নবর্গের মহিলারা ব্যবহার করেন, কিন্তু এটা পুরুষেরা ব্যবহার করেন না। আবার মানুষ বলতে মিনসে, এই মিনসে কথাটাও মহিলারা ব্যবহার করেন, পুরুষেরা ব্যবহার করেন না। আবার পুরুষরা এমন কিছু কথাবার্তা ব্যবহার করেন যেগুলো মহিলারা ব্যবহার করেন না। বিশেষ করে গালিগালাজ এমন কিছু আছে যেগুলো মহিলারা একদমই মুখে আনতে চান না, পুরুষদের মুখ থেকে কিন্তু এগুলো আকছার শুনতে পাওয়া যায় নিজেদের ঘনিষ্ঠ বৃত্তে। তো এইভাবে জাতি, শ্রেণী, পেশা, লিঙ্গ, অঞ্চল নির্বিশেষে ভাষার ব্যবহারে ভিন্নতা আমরা দেখতে পাই। তো এখন সমাজ ভাষা বিজ্ঞান সম্বন্ধে আমরা একটা সাধারণ আলোচনা করলাম। এই সমাজ ভাষা বিজ্ঞানটাকেও আবার 3 ভাগে ভাগ করে আলোচনা করা হয়। তাহলে সমাজ ভাষা বিজ্ঞানের কটি শাখা? 3টে শাখা। এক হচ্ছে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, 2 হচ্ছে পরিবর্তনশীল সমাজ ভাষা বিজ্ঞান, আর 3 হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞানকে ইংরেজিতে বলা হচ্ছে ডেসক্রিপটিভ সোশিও লিঙ্গুইস্টিক্স। পরিবর্তনশীল যে সমাজ ভাষা বিজ্ঞান তাকে ইংরেজিতে বলা হচ্ছে ডাইনামিক সোশিও লিঙ্গুইস্টিক্স। আর প্রয়োগমূলক যে সমাজ ভাষা বিজ্ঞান তাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। তো তাহলে সমাজ ভাষা বিজ্ঞানের 3টে শাখা দেখলাম। এই 3টে শাখার আলাদা আলাদা কেন 3টে শাখা, এবং এই 3টে শাখার আলোচ্য বিষয় কি কি? বর্ণনাত্মক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা ব্যবহারে বর্তমানে আমরা যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি এই সময়ে দাঁড়িয়ে, সেটা আলোচনা করে বর্ণনাত্মক ভাষা বিজ্ঞান। পরিবর্তনশীল ভাষা বিজ্ঞান মানে পরিবর্তনশীল সমাজ ভাষা বিজ্ঞান, সে কি করে? সে হচ্ছে ভাষার যে বিবর্তন, কিভাবে আদি থেকে শুরু করে আজ বর্তমান পর্যন্ত ভাষার কিভাবে ধাপে ধাপে পরিবর্তন হলো, সেটা চর্চা করে পরিবর্তনশীল সমাজ ভাষা বিজ্ঞান। আর ভাষা শিক্ষা, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বানানের সংস্কার ইত্যাদি বিষয় চর্চা করে প্রয়োগমূলক ভাষা বিজ্ঞান। তো এখন বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত যেটা আলোচনা করে, আমরা প্রথম পয়েন্টটা চর্চা করছি বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত যে বিষয়টার উপর আলোচনা করে সেটা হচ্ছে আজকের দিনে ভাষার বৈচিত্র্য। এই বৈচিত্র্য কিভাবে আসে? দেখো, আমি একটু আগে তোমাদেরকে উদাহরণ দিতে গিয়ে বললাম যে একই জিনিসের উপর যদি আমরা 10 জন 11 জন লিখি, তো এক একজনের লেখাটা আরেকজনের চাইতে আলাদা হবেই। তার মানে কি? যে লিখছে সেই লেখকের উপরে নির্ভর করছে তার ভাষার শৈলী, ঠিক সেইরূপ ভাষার বক্তার উপরে নির্ভর করবে ভাষার বৈচিত্র্য। একটা প্রথম যেটা পয়েন্ট, যে ভাষার বক্তার উপরে নির্ভর করবে ভাষার বৈচিত্র্য। একই বিষয় নিয়ে ধরো একজন অত্যন্ত উচ্চশিক্ষিত লোক বক্তব্য রাখবে আর একজন স্বল্প শিক্ষিত লোক বক্তব্য রাখবে, দুজনের ভাষার মধ্যে কিন্তু তফাৎ হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ভাষার বিশেষ রূপ। আমি যখন বাঁকুড়ায় বক্তব্য রাখব বা বাঁকুড়ার কোনো মানুষের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে, তখন আমার ভাষাটা হবে এক রকমের। আর যখন আমি দিনাজপুরের কোনো মানুষের সঙ্গে কথা বলবো, তখন আমার ভাষাটা কিন্তু আরেক রকমের হবে। কেন না, তারা ভিন্ন ভিন্ন উপভাষা অঞ্চলে বসবাস করে। তাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ গড়ে তুলতে গেলে তাদের ভাষাটা আমাকে ব্যবহার করার দরকার আছে।
তো সেই কারণে ভাষার বৈচিত্র্যের একটা কারণ যেমন ভাষার বক্তা, সেই রকম হচ্ছে ভাষার শ্রোতা। শ্রোতা কোন বর্গ থেকে উঠে এসেছে, কোন ভাষায় সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এর উপর নির্ভর করে আমি কথা বলবো। 3 নম্বর যেটা বললাম, ভাষার বিশেষ রূপ, সেই অঞ্চলে ভাষার রূপটা কীরকম, রাঢ়ী উপভাষা না বঙ্গালী উপভাষা, এটা জানব। আর ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এক একটা কারণে আমরা যখন ভাষা ব্যবহার করি আমাদের ভাষার মধ্যে বৈচিত্র্য কিন্তু এসে যায়। বন্ধুবান্ধবের আড্ডায় কোনো বিষয় তুলে ধরার সময় যে ভাষায় আমি কথা বলি, তোমাদের কাছে সেই বিষয়টা তুলে ধরার সময় আমার ভাষাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার সেই একই বিষয় যখন আমার চাইতে যারা জ্ঞানী পণ্ডিত আছেন তাদের সামনে যখন তুলে ধরি তখন কিন্তু আমার ভাষাটা আবার পাল্টে যায়। তো এই বিভিন্ন কারণে যে ভাষার বৈচিত্র্য, ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ, সেই ভাষাকে শুনছে শ্রোতা, ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এই সব প্রশ্নই বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞানের প্রধান বিবেচ্য। তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটিং, মানে হচ্ছে উপলক্ষ। কোনো ভাষার চরিত্র নির্ভর করে, আগেই আমরা জেনেছি, বক্তার উপরে, শ্রোতার উপরে এবং উপলক্ষের উপরে, কোন উপলক্ষে কথাটা বলা হচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে সেটিং। সুতরাং প্রথমেই প্রয়োজন হচ্ছে আমার জানার যে বক্তার সামাজিক অবস্থানটা কি, তার সামাজিক পরিচয়টা কি, তিনি কি পুরুষ নাকি নারী, তার বয়স কেমন, যে শিশু, বালক, যুবক, প্রৌঢ় নাকি বৃদ্ধ, তিনি সমাজের কোন স্তরের মানুষ, গরিবী রেখার নিচে থাকা বিপিএল বা গরিবী রেখার ঠিক একটু উপরে থাকা অথচ দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত। সমাজে এতগুলো ভাগ আছে অর্থনৈতিক দিক থেকে। আবার সামাজিক দিক থেকেও দেখতে হবে যে কোন শ্রেণীর মধ্যে পড়ছে, কৃষক, শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, ব্যবসায়ী, কোন স্তরের মানুষ, তার পেশা কী, এমনকি সে কোন সম্প্রদায়ের মানুষ, এসবই হচ্ছে ভাষার রূপটির নির্ণায়ক। এগুলোই ভাষার রূপকে নির্দিষ্ট করে। তো এটা আমরা তো আগে চর্চা করেছি। এরপর আসে শ্রোতার সামাজিক পরিচয়। যিনি শুনছেন তার সামাজিক অবস্থানটা কি, তিনি কি পুরুষ নাকি নারী, তিনি শিশু না বালিকা না প্রৌঢ়া না বৃদ্ধা, তিনি সমাজের কোন স্তরের মানুষ, অর্থনৈতিক যে স্তর বিভিন্ন বললাম, সামাজিক স্তর বললাম, কোন স্তরের মানুষ, তার পেশা কি, এটাও আমাদেরকে জানতে হবে। আর আছে এরপরে যেটা হচ্ছে যে আমরা এর মধ্যেই আমরা এই যে শ্রোতার যে সামাজিক পরিচয়, তার মধ্যেই আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা যখন সমবয়সী বা ছোটদের সঙ্গে যেভাবে কথা বলি, আমরা গুরুজনদের সঙ্গে সেভাবে কথা বলি না। তো আমরা যখন ছোটদের সঙ্গে কথা বলি বা সমবয়সীদের সঙ্গে কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তুই কথাটা আমরা ব্যবহার করি। কিন্তু যখন গুরুজনদের সঙ্গে কথা বলি তখন তুমি কিংবা আপনি ব্যবহার করি। আচ্ছা, পরিবারের যারা গুরুজন তাদের ক্ষেত্রে আমরা তুমি ব্যবহার করি, আর বাইরের যারা গুরুজন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবে আমরা আপনি ব্যবহার করি। সাধারণত স্কুলের মাস্টারমশাই, তাকে আপনি বলি। অপরিচিত আমার চাইতে বয়স্ক ব্যক্তি, তাকেও আমি আপনি বলে প্রয়োগ করি। তো এখানেই ভাষার উপরে যে শ্রোতার সামাজিক ভূমিকা, তার প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে সেটিং বা উপলক্ষ, অর্থাৎ পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষাটা যে পাল্টে যায় সেটা ধরা পড়ে এই উপলক্ষ বা সেটিং অংশের আলোচনায়। দেখো, তোমরা এটা কিন্তু খুব ভালো করে জানো যে স্কুলে যেভাবে
পড়ানো হয়, যে ভাষা ব্যবহার করা হয়, তোমাদের টিউশনে কিন্তু তার চাইতে আলাদা ভাষা ব্যবহার করা হয়। এটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। আর আমি বাড়িতে যে ভাষা ব্যবহার করি, কোনো সভায় ভাষণ দেওয়ার সময় আমি কিন্তু সেই ভাষা ব্যবহার করি না। আবার যখন স্কুলে তোমাদেরকে পড়াই তখন ভাষাটা একটু পাল্টে যায়। আবার স্টাফ রুমে যখন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমরা একটু গল্পগুজব করি তখন আমাদের ভাষাটা পাল্টে যায়। অর্থাৎ কী উপলক্ষে ভাষার প্রয়োগ হচ্ছে সেই উপলক্ষটার উপর নির্ভর করে ভাষার একটা পরিবর্তন আমরা দেখতে পারি। এই যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে পরিবর্তন, সেটাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলছেন রেজিস্টার। কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড। কোন উপভাষা মানে আমাদের বাঁকুড়া জেলায় যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা, মানে পশ্চিম বাঁকুড়ায়। আবার পূর্ব বাঁকুড়ায় সেখানটায় হয়ে যাচ্ছে রাঢ়ী উপভাষা। তো পশ্চিম বাঁকুড়ায় আমাদের ভাষা ব্যবহারের বিশেষ রীতি আছে। এই যে এখানে আমরা অনেক শব্দ উচ্চারণ করি যেগুলো অন্যান্য উপভাষার লোকেরা বুঝতে পারবে না। আবার দেখো, এই যে ঝাড়খণ্ডী উপভাষার মধ্যেও আমার অঞ্চল অনুযায়ী মানে অঞ্চল ভেদে আবার কিছু পার্থক্য থেকে যায়। যেমন যখন তোমরা বাঁকুড়া শহরে কথা বলছো তো বাঁকুড়া শহরের লোকেরা বলে করেছো, খেয়েছো। আর আমরা এই দিকের লোকেরা বলি করেছিস, মানে করেছিস, খাইয়েছিস, ঠিক এই ধরনের বলি। তো এই যে এবার কি করব আমি, যে যখন আমি কলকাতার কোনো লোকের সঙ্গে কথা বলবো তখন আমি বলবো খেয়েছো। যখন বাঁকুড়া শহরের কোনো লোকের সঙ্গে কথা বলবো তখন আমি তাকে বলবো খেয়েছো। আর যখন আমার এলাকার লোকের সঙ্গে কথা বলবো তখন বলবো খাইছিস। আবার যখন পুরুলিয়ার কোনো লোকের সঙ্গে কথা বলবো তখন বলবো খালি। তো এই যে এক একটা অঞ্চলের উপর নির্ভর করে এবং পরিস্থিতির উপর নির্ভর করে, মানে অঞ্চলের উপর নির্ভর করে যখন ভাষাটাকে আমি পরিবর্তন করছি সেটাকে বলা হচ্ছে, এই ভাষার যে বিশেষ রীতিটা ব্যবহার করছি তাকে বলা হচ্ছে কোড। আর পরিস্থিতি অনুযায়ী যখন বদল করে নিচ্ছি, রীতি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোড, আর এই রীতিটাকে যখন বদলে নিচ্ছি সেটাকে বলা হচ্ছে কোড সুইচিং বা কোড বদল। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা এই যে ক্রেওল এবং পিজিয়ান আর মেনটেন্যান্স, বাইলিঙ্গুয়ালিজম, এই তিনটে জিনিস আমাদের এখনও আলোচনা করা হয়নি। কোড আমরা জানলাম, কোড সুইচিং জানলাম, রেজিস্টার আমরা জানলাম। এবার হচ্ছে সচল বা পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকে দেখে। কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন ও সংকোচনের ধারা নিয়ে যখন সচল সমাজ ভাষাবিজ্ঞান কাজ করে, অর্থাৎ আমরা ঢুকে গেছি কিন্তু এখন পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানে। তো এই পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকে দেখে। তো কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার ও সংকোচনের ধারা নিয়েই সমাজ ভাষাবিজ্ঞানের এই পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান শাখা কাজ করে। যেমন ধরা যাক, কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরেকটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় যে দুটো জিনিস ঘটতে পারে, যে ওদের ভাষা আলাদা, আমার ভাষা আলাদা। আমি আমার মধ্যে আমার ভাষাটাকেও রাখলাম, ওদের ভাষাটাকেও নিয়ে নিলাম, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, বাঙালিদের ক্ষেত্রে হয়েছে। আমরা ইংরেজি ভাষাটা, ইংরেজদের সংস্পর্শে আসার পরে আমরা ইংরেজি ভাষার অনেক কিছুকেও গ্রহণ করেছি, কিন্তু বাংলা ভাষাটাকেও ত্যাগ করিনি। এটাকে বলা হয় বাইলিঙ্গুয়ালিজম বা দ্বিভাষিকতা। আবার অনেক সময় দেখা যায় যে একটা ভাষার সঙ্গে যখন আরেকটা ভাষার ইন্টারাকশন হচ্ছে,
একটা ভাষা হারিয়ে যাচ্ছে আর আরেকটা ভাষা সেখানে কি হচ্ছে, রয়েই যাচ্ছে। তাহলে যে ভাষাটা হারিয়ে গেল সেটা হারিয়ে গেল, যে ভাষাটা সেখানে প্রভাব বিস্তার করলো সেটাকে আমরা বলছি সেই ভাষার সংরক্ষণ হলো। এই প্রসঙ্গে দুটো মিশ্র ভাষার কথা তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে। অনেক বড় ভিডিওটা হয়ে গেল। সেটা হচ্ছে ক্রেওল এবং পিজিন, এই দুটো হচ্ছে মিশ্র রূপ। তাহলে আজকে আমরা বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান আলোচনা করলাম আর পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান আলোচনা করলাম। বাকি যেগুলো রয়ে গেল সেগুলো পরের ভিডিওতে চর্চা হবে। যেগুলো পড়ালাম সবই তোমরা তোমাদের বইতে পাবে। আমার ভিডিওটা দেখার পর তোমরা বইটা যদি রিডিং পড়ো তাহলেই তোমরা সব কিছু একেবারে জলের মতো সহজভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।